সবাইকে প্যারাগন লাইব্রেরির পক্ষ থেকে স্বাগত। আমি সোহেল রানা। আমি এবছর রাজশাহীতে, চট্টগ্রামে এবং হচ্ছে সাস পেয়েছি। তো এবার তোমরা যারা এসএসসি 23 পরীক্ষা দেবা, তোমাদের জন্য আমি একটি টপিক নিয়ে আজকে আলোচনা করবো। তো টপিকটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় নম্বর 3। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো তোমরা যারা এসএসসি 24 দেবা তাদের জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রথমত জানার দরকার যে ব্যাংক কি। এক কথায় বলতে গেলে ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক। অর্থাৎ এই কথাটার অর্থ কি? ব্যাংক হলো ধার করা অর্থের ধারক। অর্থাৎ ব্যাংক টাকা ধার করে নিয়ে আবার লোকজনদের ধার দেয়। যেমন ধরো তুমি একটা ব্যাংকে টাকা জমা দিবা, ধরো 50,000 টাকা তুমি ব্যাংকে জমা রাখলা। এখন ব্যাংক তোমার কাছ থেকে 50,000 টাকা নিবে। ধরো তুমি টাকাটা 5 বছরের জন্য জমা দিছো, 5 বছর পরে ব্যাংক তোমাকে 50,000 টাকা সুদ সহ মোট তোমাকে 70,000 টাকা দিল। এখন এইবার তুমি যে 50,000 টাকা দিছো, 5 বছর পরে 70,000 টাকা নেবা। এই 50,000 টাকা ব্যাংক 5 বছরের ভিতরে কি করবে? অন্য একজনকে ঋণ হিসাবে দিবে। তোমাকে যদি ব্যাংক 70,000 টাকা দেয়, তো তাদের কাছ থেকে দিবে 80,000 টাকা। তো তোমাকে 70,000 দিচ্ছে, তার কাছ থেকে নিচ্ছে 80,000। তো এই 10,000 টাকা হচ্ছে ব্যাংকের লাভ। তাই বলা হয় ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক। অর্থাৎ মাঝখান থেকে ব্যাংক তার ব্যবসাটা করে, জনগণের কাছ থেকে আমানত হিসাবে টাকা সংগ্রহ করে এবং আবার ওই জনগণকে ওই টাকা ঋণ দেয়। তো এইটা হচ্ছে ব্যাংক হলো ধার করা অর্থের ধারক। তো চলো এবার শুরু করা যাক যে ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয়। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর জানার জন্য তোমাদেরকে দুটি বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, ধরো তুমি ব্যাংকে টাকা জমা রাখলা 50,000 টাকা। এখন ব্যাংক তোমার একটা হিসাব রাখবে, সেই হিসাবটার নাম হচ্ছে পাস বই। এবার তুমি যে ব্যাংকে টাকা জমা রাখলা, তোমার কাছে একটা নিশ্চয় হিসাব থাকবে। তোমার বইটার নাম হবে নগদান বই। আচ্ছা, আমি একটু তো ব্যাংকের বইয়ের নাম হচ্ছে পাস বই, আর তোমার যে হিসাবের যে বই আছে সেটার নাম হচ্ছে নগদান বই। এখন তুমি সাপোজ 50,000 টাকা বছরের শুরুতে জমা রাখলা ব্যাংকে। তো ব্যাংক তোমার নামে একটা হিসাব খুলছে, সেখানে তোমার যে হিসাব কত 50,000। তুমি তোমার নগদান বইতে 50,000 টাকা লিখছো, কারণ যেহেতু তুমি 50,000 টাকা জমা রাখছো। এখন তুমি 1 বছর লেনদেন করছো, লেনদেন করার পর বছর শেষে যখন তুমি হিসাব করছো, আচ্ছা তুমি এখানে লেনদেন করছো, ধরো তুমি 10,000 টাকা উঠাই নিছো, আবার 10,000 টাকা জমা দিছো, আবার ব্যাংকে বলছো তোমার বিদ্যুৎ বিল পরিশোধ করতে। এখন এভাবে হিসাব করে ব্যাংক যখন 1 বছর শেষে হিসাব করলো, দেখা গেল তোমার অ্যাকাউন্টে আর টাকা আছে 40,000 টাকা। এবার তুমি তোমার নগদান বইতে হিসাব রাখছো, তুমি বছর শেষে হিসাব করলা, এখন তোমার হিসাবে হলো 45,000 টাকা। এবার দেখো, ব্যাংক হিসাবে হচ্ছে 40,000, তোমার হিসাবে হচ্ছে 45,000। তো গড় মিলের কারণ কয় হাজার? 5,000 টাকা। এখন এই যে গড় মিলের কারণ, এবার তুমি ব্যাংকে যে বলবা যে আপনারা হিসাব করছেন 40,000 টাকা হয়েছে, এবার আমি হিসাব করলাম হলো 45,000 টাকা। এই 5,000 টাকা কেন গড় মিলের কারণ সৃষ্টি হলো? এবার তখন ব্যাংক তোমার সারা বছরের যে হিসাবগুলো রাখছে, স্টেটমেন্টগুলো, ওই স্টেটমেন্টগুলো তোমার কাছে দিবে, যে বলবে নেন ভাই আপনি এবার মিলাই দেখেন কোথায় ভুল আছে কি ঠিক আছে। এখন তোমার এই নগদান বইয়ের সাথে পাস বইয়ের জেরের মিল করার জন্য তোমার মূলত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। অর্থাৎ আমরা যে নগদান বই করি 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া, ওখানে যে 2 ঘোড়া আর 3 ঘোড়া নগদান বইতে যে আমাদের যে ব্যাংকের যে জেরটা থাকে, ওই জেরের সাথে পাস বইয়ের জেরের মিল করার জন্য আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এখন আমরা এবার শিখব কোন কোন স্টেটমেন্টগুলো ব্যাংক আমাদের দিবে। অর্থাৎ যে স্টেটমেন্টগুলো আমরা জানতাম না যে ব্যাংকে এগুলো অলরেডি জমা হয়ে গেছে কিংবা আধা হয়ে গেছে, কিন্তু আমাদের নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। এখন তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসবে এই ধরনের, যে এই প্রশ্নে তোমরা খ থেকে পাবা যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে। এখন চলো আমরা কিছু স্টেটমেন্ট দেখে নেওয়া যাক যে কোন স্টেটমেন্টগুলো তোমার নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এবং ব্যাংকে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো প্রথমে আসা যাক, ইস্যুকৃত চেক যা পরিশোধের জন্য ব্যাংকে পাঠিয়েছিলে কিন্তু ব্যাংক এখনো পরিশোধ করতে পারেনি। অর্থাৎ তুমি মনে করো তোমার বন্ধু তোমার কাছে 20,000 টাকা পাবে। এবার তুমি তোমার বন্ধুকে বললা তোমার অ্যাকাউন্টে টাকা আছে কত? 50,000। তো ব্যাংকে আছে 50,000। এবার তোমার বন্ধুকে তুমি বললা যে আমি তোর একটা চেক লিখে দিচ্ছি, তুই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আস। আচ্ছা, তুমি তাকে 20,000 টাকার একটা চেক দিয়ে তোমার নগদান বই থেকে 20,000 টাকা মাইনাস করে দিছো। এখন
তুমি মনে করতেছো যে তোমার বন্ধু চেকটা নিয়ে ব্যাংক থেকে টাকাটা উঠাই নিছে, সেজন্য তুমি তোমার নগদান বই থেকে কি করছো, 20,000 টাকা বাদ দিয়ে দিছো। তো তোমার নগদান বইতে আছে থাকে কত, 30,000 টাকা। তুমি মনে করতেছো তোমার নগদান বইতে যে আছে 30,000 টাকা। এখন তোমার বন্ধু তো ব্যাংকে যায় নাই, সে মনে করো পথে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করছে, তো তার ফলে কি হয়েছে, ব্যাংক থেকে কিন্তু 1 টাকাও তোমার বন্ধু পায় নাই, সেজন্য তোমার ব্যাংকের যে আগে যে ছিল সেটা আছে 50,000, কিন্তু তুমি কি করছো, 20,000 টাকা বাদ দিয়ে দিয়েছো। তো যেহেতু তুমি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ব্যাংক থেকে তোমার টাকা বন্ধু পায়নি, সেহেতু তোমার এই ব্যাংকের জেলের সাথে তোমার যে বিল করার জন্য তোমার কি করতে হবে, 20,000 টাকা আবার এখানে যোগ করে দিতে হবে। তো যদি প্রশ্ন থাকে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি অথবা ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিচিত হয়নি, তাহলে সেখানে তুমি কি করবা, এখানে আবার নগদান বইয়ের সাথে যোগ করে দিবা। কারণ তুমি আগে বিয়োগ করে দিছিলা, তো যেহেতু ব্যাংক বিয়োগ করেনি সেহেতু তুমি আবার তোমার এখানে এসে যোগ করে দিবা। আচ্ছা, এই একটা স্টেটমেন্ট করো। এবার আসো পরবর্তী স্টেটমেন্টটা, প্রদেয় বিল পরিশোধের জন্য ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ করেনি। অর্থাৎ তুমি বাকিতে একটা পণ্য ক্রয় করছিলে, মনে করো সাপোজ একটা চেয়ার তুমি কিনছিলে 500 টাকা দিয়ে, এখন ওই চেয়ারের যে বিক্রেতা ছিল সে তোমার কাছে 500 টাকা পাবে। এখন তুমি ব্যাংকে বলছো যে ভাই আমার যে প্রদেয় হিসাবটা আছে ওকে আপনি 500 টাকা দিয়ে দেন। তো ব্যাংক কি করছে, মনে হয় তোমার চেকে কোনো ত্রুটি ছিল সেজন্য তোমার টাকাটা ওরা পরিশোধ করেনি। তো 500 টাকা যেহেতু তুমি ব্যাংকে দিতে বলছো সেজন্য তুমি কি করছিলা, এখান থেকে 500 টাকা বাদ দিয়ে তোমার নগদান বইতে যে আনছিল 49,500 টাকা। তো যেহেতু ব্যাংক তোমার প্রদেয় বিল পরিশোধ করেনি সেহেতু তুমি আবার কি করবে, এখানে 500 টাকা আবার তুমি যোগ করে দেবা, তাহলে তোমার ব্যাংকের সাথে তোমার যে মিলবে। এই একটা স্টেটমেন্ট গেল। তো এবার আসো আরেকটা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। মনে করো তুমি ব্যাংকের যে বিভিন্ন ধরনের লকার ভাড়া কিংবা ব্যাংকে যখন সোনা দানা গহনা রাখবা, ওরা তোমার লকার ভাড়া নেবে। এখন এখান থেকে 50,000 টাকা থেকে 1,000 টাকা ওরা লকার ভাড়া নিয়ে নিছে, তোমার এখানে আছে 50,000। তো ব্যাংক এখান থেকে তো 1,000 টাকা নিয়ে নিছে কিন্তু তুমি এখনো জানো না। তো ব্যাংক যেহেতু 1,000 টাকা নিয়ে নিছে, তো ব্যাংকে তোমার যে থাকবে কত, 49,000 টাকা। তুমি বাড়ি বসে বসে ভাবছো যে আমার ওখানে এখনো 50,000 টাকা আছে, কিন্তু বছর শেষে যখন তোমাকে স্টেটমেন্ট গুলো দিল তখন তুমি দেখলা যে ব্যাংক আমার কাছ থেকে সুদ ধার্য করেছিল কিন্তু আমি সেটা জানি না। তো এখানে তুমি এই জেনের সাথে তোমার যে মিল করার জন্য কি করবা, যেহেতু ব্যাংক 1,000 টাকা তোমার সুদ ধার্য করেছিল সেহেতু তুমিও এখান থেকে কি করবা, 1,000 টাকা বাদ দিবা। দিলে তাহলে তোমার ব্যাংকের জেনের সাথে তোমার নগদান বইয়ের যে মিলবে। তো এই বিষয়গুলো তুমি বিয়োগ করবা। এবার আসি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে যাওয়া যা নগদানভুক্ত হয়নি। অর্থাৎ একজন দেনাদার মানে যার কাছে তুমি টাকা পাও, সে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে। ধরো তুমি এক দেনাদারের কাছে 20,000 টাকা পাও, এখন সেই দেনাদার তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার অজান্তেই টাকা জমা দিয়ে দিছে। তো এর ফলে তোমার ব্যাংকে জের হলো কত, 70,000, কিন্তু তোমার অজান্তে যেহেতু সে টাকা জমা দিয়ে দিছে, তো সেহেতু তুমি কি করবা, বাদ দিবা না। যেহেতু তোমার এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে সেহেতু তোমার এখানেও কি করতে হবে, বাড়াইতে হবে। তো সেজন্য তুমি এখানে কি করবা, 20,000 টাকা যোগ করবা, তাহলে তোমার নগদান বইয়ের জেরের সাথে পাস বইয়ের জের সমান হবে। এবার আসো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। অনেক সময় তোমরা যারা কোম্পানি শেয়ার কিনবা, তো কোম্পানির লেনদেনগুলো তো হয় সাধারণত ব্যাংকের মাধ্যমে। তো শেয়ারে যখন লভ্যাংশ পাবা তখন ওরা ব্যাংকে দিয়ে দিবে। তো এটা তুমি হয়তো জানতেও পারো আবার না জানতেও পারো। তো যখন জানবা তখন তো গড়মিলের কারণ সৃষ্টি হবে না, তো যখন জানবা না তখন গড়মিলের কারণ সৃষ্টি হবে। তো এখানে যদি লভ্যাংশ দেয় 2,000 টাকা, তো তোমার জের হবে 52,000 টাকা। তো এবার এখানে কি করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো যে এবার কি করতে হবে, যেহেতু এখানে যোগ করছে তোমার এখানেও কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, এই ধরনের স্টেটমেন্টগুলো তোমরা তোমাদের প্রশ্নে পাবা। তো কিছু তো বিষয় তোমাদের যোগ করতে হবে, কিছু বিষয় তোমাদের বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার যদি থাকে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ধার্যকৃত চার্জ আর একটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ। তো ধার্যকৃত চার্জ মনে করবা ধার্য কথাটি বোঝালে ব্যাংক মনে করবা তোমার কাছ থেকে কি করছে,
সুদ নিয়ে নিছে, তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। তো ব্যাংক যখন ধার্য করবে তখন টাকা এখান থেকে বিয়োগ করবে, তো তোমার বই থেকে কি করবে, বিয়োগ করবে। এবার ব্যাংক যখন সুদ ধার্য করবে, সুদ যখন ব্যাংক মঞ্জুর করবে, মনে করো তোমার 50,000 টাকা জমা রাখছো, এখন বছর শেষে তোমাকে 10,000 টাকা সুদ দিল। এই সুদটা তোমাকে দিছে, কিন্তু তুমি তোমার নগদান বইতে অন্তর্ভুক্ত করোনি। তার মানে কি করা লাগবে, এখানে তুমি তোমার নগদান বইয়ের সাথে 10,000 টাকা যোগ করে দিবা। আচ্ছা, তো এই ধরনের স্টেটমেন্টের সম্মুখীন তোমরা হবা। এবার এবার একটা স্টেটমেন্টের ভিতরে আমরা আসি, সেটা হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, আদায়ের জন্য তুমি একটা চেক জমা দিছিলা, তুমি একটা চেক তোমার প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায়ের জন্য ব্যাংকে বলছিলা যে ভাই আমার এই চেকটা আমার এই বন্ধুর কাছ থেকে আপনি আদায় করে দেন। তো এইভাবে তুমি ভাবছো যে আমার চেকটা আদায় হয়ে গেছে, সে তো আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে। তো মনে করো 10,000 একটা চেক, 10,000 টাকার একটা চেক তুমি আদায় করার জন্য দিছিলা। এখন তুমি কি করছো, তোমার নগদান বইতে যোগ করে দিয়েছো, যে তুমি ভাবছো যে আমার অ্যাকাউন্টে টাকা বেশি হয়ে গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা বেড়ে গেছে, যেহেতু ব্যাংক আমার প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা আদায় করে ফেলছে। তো সেহেতু তোমার এখানে টাকা জের হয়েছে 60,000 টাকা। আচ্ছা, তো আদায়ের জন্য ব্যাংকের নির্দেশ দিয়েছিলে, কিন্তু ব্যাংক কি করেনি, আদায় করেনি। এক্ষেত্রে তুমি কি করবা, যেহেতু তুমি এটা জব করছিলা, তো আবার কি করবা, আবার বিয়োগ করে দেবা, কারণ যেহেতু ব্যাংক কর্তৃক কি করতে পারেনি, আদায় করতে পারেনি। তো এখানে তুমি আবার বিয়োগ করে দিবা। তো এইভাবে অঙ্কগুলো করলে তুমি তোমার নগদান বইয়ের সাথে পাস বইয়ের জেরগুলো মেলাতে পারবা। তোমরা অনেকে আছো যারা এই স্টেটমেন্টগুলো মুখস্থ করে রাখো, তোমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে এগুলো তোমরা মুখস্থ করবা না। যে মুখস্থ করলে এগুলো তোমরা পরীক্ষার খাতায় এগুলো তুমি ভালোভাবে উপস্থাপন করতে পারবে না, কনফিউশনের ভিতরে পড়ে যাবা যে কোনটা যোগ করবো কোনটা বিয়োগ করবো এভাবে। তো তোমরা যদি প্রত্যেকটা প্রাণ বুঝে বুঝে করো, তাহলে নিশ্চয়ই তোমরা ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা বুঝে গেলে যে কোন বিষয়গুলো তোমাদের যোগ করতে হবে, কোন বিষয়গুলো তোমাদের বিয়োগ করতে হবে। এবার তোমাদের আমি একটা জিনিস